আরএলআরসি নামের এক উন্নতমানের হাসপাতালের ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ ভর্তি জল নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। সাম্য সৃজনের অপারেশন এখনও চলমান। গাড়ির কাজ ঢুকে গেছে বাচ্চা দুটোর মাথায় ও বুকে। গুরুতর আঘাত পাওয়ার সাথে সাথেই জ্ঞান হারিয়েছিল তারা। পথচারী মানুষটি সিমিনকে ভুল তথ্য জানিয়েছিল সিরাত তেমন আঘাত পায়নি, অথচ হাসপাতালে এসে দেখা গেছে সবচেয়ে সেই বেশি আঘাতপ্রাপ্ত। অসহায় মা হয়ে যখনই বুঝেছে গাড়িটা তাদের দিকে ধেয়ে আসছে, তখনই সে বাচ্চা দুটোকে বুকে আগলে নিয়েছে। ফলস্বরূপ তার পিঠে লেগেছে সম্পূর্ণ আঘাত। ডাক্তারদের ধারণা মতে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে ওনার। পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট পেলে জানা যাবে মোট কয়টা হাড় ভেঙেছে। এদিকে সাম্য এবং সৃজন যমজ। জন্মগত ত্রুটি থাকায় কম বয়সে বেশি পাওয়ারের চশমা পরে তারা। এখন আবার এত বড় অ্যাক্সিডেন্ট। মাথায় নাকি আঘাত পেয়েছে। তিনজনেরই ক্রিটিক্যাল অবস্থা। তাদের চিন্তায় সকলে অস্থির। পথচারীরা প্রথমে যে হাসপাতালে ভর্তি করেছিল সেখান থেকে ইমিডিয়েট এখানে আনা হয়েছে। এই হসপিটালে সবসময় বিদেশি ডাক্তারদের আনাগোনা থাকে। চিকিৎসার মানও অনেক উন্নত। তাছাড়া এই হাসপাতালে শুদ্ধসহ তার সব ফ্রেন্ডদের শেয়ার আছে। কাজের সূত্রে চেনা জানা পরিচিত ডাক্তারও আছে। তাদের মধ্যে অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, স্পাইন স্পেশালিস্টদের জরুরি মিটিং বসেছে। ওনারা সবাই এক একজন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালির নামকরা ডাক্তার। রিপোর্টে সিরাতের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। আর সাম্য সৃজনের মাথার জন্য নিউরোলজিস্ট মিস্টার জুম এবং নিউরোসার্জন ইমালিয়ানের তত্ত্বাবধানে আছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি ওনারাই বেস্ট চিকিৎসা করে যাবেন। তিনজন গুরুতর আহত হওয়ায় তিনজনেরই ইমিডিয়েট রক্ত প্রয়োজন। হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন সব দিক সামাল দেওয়ার, কিন্তু সাম্যের শরীরে অন্যের রক্ত স্যুট করছে না। এক ব্যাগের খানিকটা রক্ত তার শরীরে প্রবেশ করা মাত্রই তার শরীরে দেখা দিচ্ছে লাল লাল গুটি। ডাক্তাররা ব্যাপারটা খেয়াল করা মাত্রই রক্ত দেওয়াও বন্ধ করে দিয়েছে। কথা জানা মাত্রই শুদ্ধ রুবাবকে কল করে জানিয়েছে সে আর সায়ন সেখানেই থাকুক, হাসপাতালে যেন উপস্থিত হয়। তারা কল পেয়ে ঝড়ের গতিতে উপস্থিত হয়েছে দুই ভাই। রোজা অবস্থাতেই শুয়ে পড়েছে ছোট ভাইদের রক্ত দেওয়ার জন্য। সাম্যকে রক্ত দিল সায়ন। সৌভাগ্যবশত এবার আর কিছু হলো না সাম্যের। সৃজনের রক্ত মেলে শীতলের সাথে। বাড়িতে এই দুজনের রক্ত আবার ও পজিটিভ। কিন্তু শীতলের বয়স কম, ওজনও কম। এর আগে কাউকে রক্তও দেয়নি সে। তাছাড়া বাচ্চা মেয়েটা রোজা আছে, তাই শীতলের রক্ত নিতে কেউ রাজি না। শীতল বারবার অনুরোধ করেও কাউকে রাজি করাতে পারল না। তখন সে শুদ্ধর সামনে দাঁড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, আমার ছোট ভাইরা কষ্ট পাচ্ছে, তাদের রক্ত প্রয়োজন। আমার দেহে অনেক রক্ত থাকার পরেও যদি ভাইদের দিতে না পারি, তাহলে নিজেকে মাফ করতে পারবো না শুদ্ধ ভাই। প্লিজ আমাকে রক্ত দিতে দিন। শুদ্ধ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন থেকে সমানে কেঁদেই যাচ্ছে। শীতলের কথা শুনে বড়রা এগিয়ে এলেন। সাফওয়ান চৌধুরী চোখ মুছে শীতলের দুই হাতে চুমু এঁকে ভেজা কণ্ঠে বললেন, সোনা মা আমার, তুমি নিজেও তো বাচ্চা। রক্ত দিলে তুমিও অসুস্থ হয়ে যেতে পারো। রক্ত ম্যানেজ হয়ে যাবে মা। আমার কিছু হবে না চাচ্চু, তোমরা বোঝার চেষ্টা করো। সত্যি বলছি, আমার কিচ্ছু হবে না। আমাকে রক্ত দিতে দাও, আমি রক্ত দেব। শীতল নিজের কথায় অটল, সে রক্ত দেবে। এই সময় মেয়ের জেদ দেখে সিমিন দুম করে একটা কিল বসিয়ে দিলেন শীতলের পিঠে। শীতল ঠোঁট উল্টে কেঁদে কেঁদে বলল, নেবে না তো আমার রক্ত? সত্যিই নেবে না? তাহলে আমিও বলছি, এখন আমার রক্ত না নিলে আমি এক্ষুনি বাসায় যাব। তারপর ধারালো ছুরি দিয়ে হাত কেটে রক্ত ঝরাবো। যে রক্ত আমার ভাইদের গুরুতর অবস্থাতে কাজে লাগে না, সেই রক্ত শরীরেই রাখবো না। কথা শুনে অনেকে তাকে বোঝালেও কাজ হলো না।
জেদি একরোখা শীতলের জেদের কাছে সবাইকে হার মানতেই হলো। সে ছোট ভাইকে রক্ত দেবেই দেবে। তার এমন পাগলামিতে শুদ্ধ আর বারণ করল না। নার্সকে ইশারা করে শীতলকে ভেতরে নিয়ে যেতে বলল। একটু পরে এক মেয়েকেও সেখানে পাঠালো। মেয়েটি নার্সকে যেতে বলে শীতলের সাথে টুকটাক কথা বলতে বলতে রক্ত নেওয়ার প্রসেস শুরু করলো। গল্পে গল্পে বোকার শীতলটা খেয়ালই করেনি শুদ্ধর ইশারায় হাফ ব্যাগেরও কম রক্ত নেওয়া হয়েছে এবং সেটা যেন শীতলের চোখে না পড়ে তাই অন্য ব্যাগ ভর্তি রক্ত রেখে দেওয়া হয়েছে। ব্যাগ ভর্তি রক্ত দেখে শীতল ভেবেছে ওর রক্ত, তাই রক্ত দেওয়া শেষে তার মুখে হাসি ফুটেছে। কিন্তু উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে, চোখে অন্ধকার দেখে। দুর্বলতায় পড়তে গেলে শক্ত একজোড়া হাতের মালিক তাকে আগলে ধরে। শীতলের মাথা ঠেকেছে এক মানবের প্রশস্ত বুকে। শীতলের চোখ বন্ধ হয়ে আঁকড়ে ধরে সেই মানুষটাকে। নাকে বিচ্ছে পরিচিত ক্রেডিট অ্যাডভেঞ্চার নামক আইকনিক ও বিলাসবহুল পারফিউমের সুঘ্রাণ, যেটা ফ্রুটিউডি, স্মোকি এবং খুবই ব্যালেন্সড। তাদের বাড়িতে শুদ্ধ ভাই শুধু এটা ব্যবহার করে। সেই হিসেবে নেত্রজোড়া না খুলেই আত্মবিশ্বাসের সাথে বলে দিতে পারবে এটাই তার শুদ্ধ ভাই। পড়তে নিলে শুদ্ধ এখন নিশ্চয়ই তাকে ঝাড়ি মারবে। সে কথা ভেবে সেভাবেই বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, একদম ঠিক আছি শুদ্ধ ভাই, সামান্যই একটু মাথা ঘুরছে এই যা। এ কথা শুনে শুদ্ধ বেশ কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। তারপর পাশের একটা কেবিন দেখিয়ে সিমিনকে বলল শীতলকে শুইয়ে দিয়ে আসতে, কিছুক্ষণ রেস্ট নিক এখানে। শুদ্ধর কথা শুনে সিমিনও তাই করলেন। এদিকে শুদ্ধর কল পেয়ে ছুটে এসেছে হাসান, কামরান, অর্ক। কিছুদিন ধরে বিশেষ কাউকে নজরদারিতে রাখতে গা ঢাকা দিয়েছিল ওরা। কাজের কাজ হয়ে গেছে এবং পাকাপোক্ত খবর এনেছে আজকের এই ঘটনাটা পরিকল্পনা মাফিক এবং ঘটিয়েছে মাফিয়া কিং ইয়াসির শেখ। তবে কারো কাছে সেটা প্রকাশ করল না, নিজেদের মাঝেই গোপন রাখল। তারা ম্যাজিকের মতো ব্যাগ ব্যাগ রক্তের ব্যবস্থাও করে ফেলল। তাদের এক একজনের উপস্থিতিতে ব্যস্ত হয়ে পড়ল ডাক্তার, নার্সরা। চৌধুরীরা এতদিন ভেবেছিল সাধারণ বেশে চলা ছেলেগুলো হয়তো খুবই সাধারণ, কিন্তু আজ বুঝল তারা এক একজন বড় মাপের মানুষ। তারা যা সেটা কাউকেই বুঝতে দেয় না। 2 ঘন্টা পেরিয়ে গেলে ওটির লালবাতি নিভে গেল। রক্তমাখা ডাক্তারি পোশাকে বেরিয়ে এলেন কয়েকজন ডাক্তার। বিপদ এখনও না কাটলেও জানালেন গা মাথা থেকে কাজ বের করা হয়েছে। আশা করা যাচ্ছে যা হবে ভালোই হবে। তবে অবজারভেশনে থাকবে তারা। সিরাতের অবস্থা পূর্বের মতোই আশঙ্কাজনক। ডাক্তারদের রিকোয়েস্ট করে বাড়ির সবাই দরজার বাইরে দাঁড়িয়ে এক নজর সাম্য সৃজনকে দেখল। জানবাচ্চা দুটোর সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে। চোখ জোড়া বন্ধ, কখন খোলে সেই চোখ। পূর্বের মতো চেঁচিয়ে ডাকবে সবাইকে, গলা ফাটিয়ে কান মাথা ঝালাপালা করে দেবে, টাকা নেওয়ার আবদার নিয়ে ঝুলে পড়বে শুদ্ধ সায়নের গলা ধরে, খাবার নিয়ে শীতলের সাথে ঝগড়া করবে কখন, আজ প্রথম রোজা, প্রথম ইফতার, হরেক রকমের ইফতার নিয়ে শেষে মারামারি করবে না ভাই বোনরা, আলুর চপ কে কার ডিমের চপ কেড়ে খেতে পারে এই নিয়ে দুষ্টু বুদ্ধি আটবে না। কবে হবে এসব, কখন হবে? এসব ভাবতে ভাবতে সবাই কাঁদতে কাঁদতে মন থেকে দোয়া করলেন। রোজাদারদের দোয়া মহান আল্লাহ ফেলবেন না নিশ্চয়ই। ঘড়িতে তখন বিকেল 4:30। শীতল চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে কেবিনের বেডে। এখনও মাথা ঘুরছে তার, খুব দুর্বল লাগছে। রক্ত দেওয়ার আগে বোঝেনি এত খারাপ লাগবে। রোজা থাকায় কিছু খেতেও পারছে না, ঘুমও আসছে না। সিমিনের থেকে শুনেছে সাম্য সৃজন নাকি ভালো আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরেও যাবে। একথা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটা ক্ষণে। কিন্তু চিন্তা হচ্ছে মেজমার জন্য। বাড়িতে মায়েদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি সিরাত। তারা বোনরা পার্সোনাল সব কথাগুলো আগে মেজমাকেই জানায়, সমাধানও পায় চটজলদি।
মেজমা ঠিক হয়ে যাবে তো? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণ গড়িয়ে জল পড়ল। আঘাত পেয়ে কতই না কষ্ট পেয়েছে মেজমা। চোখের উপর হাত রেখে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কান্নার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামলালো। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতেই চোখ ভিজে উঠল। কেবিনের দরজা ভিজিয়ে রুবাব ভেতরে এলো, বসল বনের শিওরে। এক হাত শীতলের মাথায় রাখলে শীতল চোখ খুলল। জোরপূর্বক হাসার বৃথা চেষ্টা করল। তার চোখ মুখ দেখে রুবাব দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা কারো কষ্ট দেখতে পারে না, পর কিংবা আপন কাউকে কষ্ট পেতে দেখলে সেও কষ্ট পায়। এত নরম হলে কিভাবে হবে? এই পুতুলটাকে শুদ্ধ সামলাবে কিভাবে? কিভাবে দুনিয়াদারি বোঝাবে? মনে মনে এসব ভেবে সে শীতলের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বোনের মন ভালো করতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, শুদ্ধ পাঠালো তোর খোঁজ খবর নিতে। শুদ্ধ ভাই কোথায়? কোথায় যেন গেল। যাওয়ার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। কথা শুনে শীতলের মুখটা মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা। সেদিনের পর থেকে শুদ্ধ তার সাথে কথা বলে না। সে বলতে গেলেও না। এই তো কিছুক্ষণ আগে রক্ত দিতে চাইলে সবাই বারণ করল, কত বকল, কিন্তু শুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। তার দিকে তাকালোও না, কিছু বললও না। অন্য সময় হলে ধমকে উঠত, নতুবা চেলাকাটের বাড়ি বরাদ্দ রাখত। সামান্য একটা ভুল করেছেই না হয়, তাই বলে কথা বলাই বন্ধ করে দিতে হবে? সে জানে না, তাকে না জ্বালালে, তার সাথে ঝগড়া না করলে তার দিন ভালো যায় না, একদণ্ড শান্তিও পায় না। তবু এত পাষাণ হতে হবে? কেন হতে হবে? একটু নরম হলে কি হয়? তার বেলায় এত কঠিন পানিশমেন্ট কেন? এসব ভেবে সে কান্না সামলাতে পারল না। ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আর আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতলকে ভাবে কাঁদতে দেখে রুবাব ভ্যাবাচাকা খেয়ে গেল। হাসিও পেল খুব। তবে এখন হাসলে চলবে না, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ধুর, কাঁদছিস কেন বোকা মেয়ে? শুদ্ধ খেয়াল রাখতে তো আর কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে? যাওয়ার আগে বারবার তোর দিকে খেয়াল রাখার কথা বলে গেছে। যে খেয়ালে পরপর অনুভব হয় সেই খেয়াল লাগবে না আমার। তুমি শুদ্ধ ভাইকে বলো আবার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহকে খুঁচিয়েছিস তুই, অথচ তার হিংস্র থাবা হজম করবি না। শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কী সব বলছো ভাইয়া? কিছুই তো বুঝছি না। রুবাব হাসল। এই পাগলিটাকে কি করে বোঝাবে? তার শুদ্ধ ভাই শাসনের আড়ালে পৃথিবী সমান ভালোবাসা লুকিয়ে রেখেছে। সে ছোট সরল মনা বিধায় ছেলেটা তার নিজের সুপ্ত অনুভূতিটুকু সন্তর্পণে লুকিয়ে রেখেছে। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে দেয় না এই চঞ্চলার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হয়েও কি আর থাকা যায়? কথায় কথায় এত মারে বকে, তবুও এই মেয়েটা তার কাছেই যায়, তার আবদার শুদ্ধর কাছেই। কারণে অকারণে রাগ অভিমান দেখানো মানুষটাও ওই শুদ্ধ। শুদ্ধকে ভয় পায় না তাও না, ভয় পায় আবার তর্কও করে। এত মার খায় তবুও ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে, কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়। শাসনের আড়ালেই থাকে প্রশ্রয়। এই অবুঝ মেয়েটাও বোঝে না সেসব। কবে বুঝবে আর? তবে একটা কথা না বললেই নয়, এই পাগলিটার মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধর মতো সংযমী এক ছেলেও মন হারিয়েছে। শীতল নিজের অজান্তেই তার মনে প্রাণে প্রেমপুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যি সন্দিহান এই ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা। শীতলের সৌভাগ্য হবে কিনা শুদ্ধর মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব ভাই হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে।
কেউ তাকে ভালোবাসে না, সবাই কষ্ট দেয়। শীতলকে মুখ ঘোরাতে দেখে রুবাব বোনের মুখটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে বলল, নির্দিষ্ট একটা সময় সবার জীবনেই প্রেম আসে। সেই প্রেম ধরা দেয় বসন্ত রূপে। রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেম অনুভূতিতে। তবে এই বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়। সেই আগুন নিজেকে যেমন পোড়ায়, সেই সাথে অন্যকেও পোড়ায়। রুবাবের কথার আগামাথা কিছুই বুঝল না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুবাবও বুঝল শীতল কিছুই বোঝেনি, তাই কথা বাড়ালো না, বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। সেই মুহূর্তে দরজা খুলে হন্তদন্ত হয়ে শখ ছুটে এলো। কেঁদে ফেলল মুখে হাত চেপে। এসবের কিছুই জানত না সে। ফোন বন্ধ রেখে ল্যাবে কাজ করছিল, পরীক্ষাও ছিল। বিকেলে বাড়িতে ফিরে স্বর্ণের থেকে সব শুনে তাৎক্ষণিক ছুটে এসেছে। স্বর্ণও আসছিল, হঠাৎ মাঝপথে কি কাজ পড়েছে বিধায় বাড়ির দিকে ফিরে গেছে। শখ শীতলের মাথায় হাত বুলাতে বুলাতে দুই বোন নীরবে কাঁদল। তখন রুবাপদের ধমকে থামালো। দুজনকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলে উঠে দাঁড়ালো। ইফতারের সময় হয়ে এসেছে, বাড়ির সবাই রোজা আছে। এত এত টেনশনে ভুলে গিয়েছিল। তাই ইফতারের ব্যবস্থা করতে দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতেই হাসপাতালের ম্যানেজার এসে জানালো, সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার গ্রহণ করলে খুব খুশি হবে। সবাই এটাও বুঝল শুদ্ধর কারণে স্পেশালভাবে সেবা পাচ্ছেন ওনারা। এদিকে শুদ্ধ, সায়ন, অর্ক, হাসান, কামরান কেউ নেই। আপাতত বাড়ির কয়েকজনই আছে হাসপাতালে। সেই মুহূর্তে শুদ্ধ জানালো হাসপাতালে ইফতার সেরে নিতে এবং ইফতারের পর শীতলকে বাড়ি পাঠিয়ে দিতে। অবলা গরুর গায়ে নাম্বার বসাতে চামড়া পুড়িয়ে দেওয়া হয়, যাতে সেই নাম্বার কোনোভাবেই না ওঠে। তেমনি তোমার শরীরে আমি আমার নাম সেভাবেই খোদাই করব শীতল রানী, যেন আমার নামটা তোমার শরীরে জ্বলজ্বল করে। সেই নামের উপর আমি চুমু খাব, চুমুতে চুমুতে ভিজিয়ে দেব তোমার নরম কায়া। শিহরিত হবে তোমার সর্বাঙ্গ। আহা, সেদিনের অপেক্ষায়। কথা বলে ইয়াসির ল্যাপটপের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। ল্যাপটপে জলজল করছে শীতলের হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটাকে দেখলেই খুব করে ছুতে ইচ্ছে করে। এত আদুরে কেন মেয়েটা? পবিত্র একটা ভাব রয়েছে সর্বাঙ্গে। আচ্ছা, মোমের মতো ফর্সা ত্বকে তার কঠোর স্পর্শ সহ্য করতে পারবে, নাকি অসহ্য হয়ে আজ ভাইদের রক্ত দেখে যেভাবে কেঁদেছে সেভাবে কাঁদবে শীতল রানী? কাঁদলে কাঁদুক না, কিছু কিছু ক্ষেত্রে কাঁদা ভালো। একা একা বিড়বিড় করে সে রেড ওয়াইনের বোতল থেকে ঢক ঢক করে ওয়াইন গিলল। বাম্পা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ আর নতুন কি? এসবে অভ্যস্ত সে। তবে আশ্চর্যের ব্যাপার, তাকে শ্যুট করেছে একটা মেয়ে। মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, অদ্ভুত সুন্দর দুটো চোখ, হাতের নিশানা অবাক করার মতো। কে সে? সে কেন তার উপর হামলা করল? তাকে তো কখনো দেখেনি, চেনেও না। তবে এক পলক দেখে মনে হয়েছে সে যেন এক অগ্নিকন্যা। তখন পালাতে গিয়ে গাছের কাঁটায় আঁচড় লেগেছে বুকে, গালে, গলায়। মেয়েটার পরে ঘণ্টাখানিকের ব্যবধানে আরও দুইবার আক্রমণ হওয়ায় বুঝতে বাকি নেই স্বয়ং শুদ্ধ এসেছিল এখানে। তবে ভীষণ মজাও পেল শুদ্ধ সব জেনে যাওয়ায়। প্রথমে আদরের বোন কিডন্যাপ, এরপর ছোট ভাইদের গুরুতর অ্যাক্সিডেন্ট। আহারে, এখন সে যে খ্যাপার শাড়ির রূপ ধরবে একথা ভালো করেই জানা। আচ্ছা, ছানা দুটোকে একেবারে মেরে দিলে কেমন হয়? মারলে শুদ্ধ সায়ন কতটা তপরাবে? ধুর, ওদের কথা ভাবলে নেশা জমবে না। সেসব কথা আপাতত বাদ দিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলেও পুনরায় তার মাথায় ঘুরপাক খেতে লাগলো সাহসী মেয়েটির কথা। মেয়েটা কে? আচ্ছা, চৌধুরী বাড়িতে এমন কোনো মেয়ে আছে যার নিশানা এত নিখুঁত, এত চমৎকার? কথা ভেবে সে উঠে বসল।
ঠোঁটে চিমটি কাটতে কাটতে ভাবতে লাগলো ঘণ্টা চারেক আগের ঘটে যাওয়া ঘটনা। রাত তখন 2:30। অমাবস্যার রাত বিধায় ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। এমন সময় চন্দ্রবিন্দু নিকেতন নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা মতে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। পরনে ব্ল্যাক জিন্সের সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত 2 সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে তীক্ষ্ণ নজর রাখছে। কেন রাখে, কে সে, এসব জানে না ইয়াসির। তবে অন্ধকার রুমে বসে গতকাল থেকে মেয়েটাকে দেখে মিটিমিটি হাসছে। লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নারীটির মুখ দর্শন করতে। গেলে মুখই দেখবে একথা দিতে পারছে না যদিও, কারণ সে নারী লোভী। নারী দেহ নেশার মতো টানে তাকে। রেড ওয়াইনার নারীতে বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যেস তো, ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলো। নিঃশব্দে চলাফেরা করায় পারদর্শী সে, কিন্তু গিয়ে দূর থেকে খেয়াল করল মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেল নাকি? আশেপাশে কেউই নেই। কাউকে না দেখে ইয়াসির শীষ বাজালো। মুহূর্তেই তার মতো করে আরেকটা শীষ বাজল। অবাক হলো ইয়াসির। ওই মেয়েটা নাকি শীষ বাজাতেও পারে? বাহ, দারুণ তো। আর কি পারে সে? তবে শত্রুকে দুর্বলভাবে নেওয়ার বোকা সে নয়। তার প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে হাতে নিতে একটা গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসল সে। এর সাথে খেলাটা খুব জমবে মনে হচ্ছে। তবে খুকির বুকে পাটা আছে বলতে হয়। ইস, তাকে এক নজর দেখার জন্য মনটা আকুপাকু করছে। এ কথা ভেবে পা বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আগুনের আলোয় দেখা গেল কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ উফ, দারুণ দুটো চোখ। চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর। শুদ্ধ সায়নকে বাড়িতে পাঠিয়ে পুনরায় এসেছে হাসপাতালে। যা লাগবে হাসপাতাল থেকে ব্যবস্থা করা হবে। সারাদিন রোজা থেকে দৌড়াদৌড়ি করে প্রায় সবাই ক্লান্ত। তাছাড়া মেডিসিনের প্রভাবে পেশেন্টরা ঘুমাচ্ছে। এখানে আপাতত সবাই না থাকলেও চলবে। রুবাবকে বলেছিল বাকিরা যেন বাড়িতে চলে যায়। বাকিরা গেলে সে থাকবে হাসপাতালে। রুবাবও কথা মতো তাই করেছে এবং শুদ্ধকে কলে জানিয়েছেও তা। কিন্তু শুদ্ধ এসে দেখে রুবাবের কাঁধে মাথা রেখে শীতল ঘুমাচ্ছে। ওকে দেখে রুবাব ইশারা করল কথা না বলতে, কারণ কেবলই ঘুমিয়েছে মেয়েটা। শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল নার্সদের সাথে কথা বলতে। আর কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার। না, তেমন কোনো সমস্যা হয়নি। তাই ফিরে এলো আইসিইউর সামনে। তারপর ধীর কণ্ঠে রুবাবকে বলল, তুইও বাড়ি চলে যা। কিন্তু শীতল, ওটা তো ঘুমালে মরা গরু। এভাবে কেউ ঘুমায়? ঘাড় ব্যথা করবে না? দাঁড়া, ওকে কেবিনে শুইয়ে দিয়ে আসি। আমার একটা কথাও যদি শোনে বেয়াদবটা। মাঝে মাঝে ইচ্ছে করে থাপড়ে দাঁত ফেলে দিতে। থাক, আর বকিস না। না, বকবো না, কোলে তুলে নাচব। একথা বলতে বলতে শুদ্ধ রুবাবের কাঁধ থেকে শীতলের মাথা নিজের বুকের কাছে নিল। এরপর ধীরে সুস্থে শীতলকে কোলে তুলে হাঁটা ধরল কেবিনের দিকে। রুবাব ঠোঁট কামড়ে মৃদু হাসল। ভালো নাকি বাসে না, আবার যত্নেরও কমতি রাখে না। শীতলকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে এসে রুবাবকেও চলে যেতে বলল। এদিকে সেহরির সময় হয়ে আসছে। রুবাব ওদেরকে সাবধানে থাকতে বলে রওনা হলো বাড়ির পথে। শুদ্ধ কেবিনে ফিরে পাশের ফাঁকা বেডে শরীর এলিয়ে দিল। কী ভেবে যেন ঘাড় কাত করে তাকালো ঘুমন্ত শীতলের দিকে। এই বোকা রানীটা জানে না তার জন্য কত কি ঘটেছে। এমনকি সে এত রাতে কোথা থেকে ফিরল।
কার সাথে দেখা করতে গিয়েছিল, কিচ্ছু জানে না, হয়তো জানবেও না, কারণ বর্তমানে তার ত্রিসীমানায় আছে কঠোর নজরদারি, সতর্কতা। না রেখেও উপায় ছিল না, কারণ ঘোর বিপদ যে দোরগোড়ায়। এসব ভেবে সে নিঃশব্দে উঠে বসল। রক্ত নেওয়ার সময় যেখানে সূচ ফুটানো হয়েছিল সেখানে লাল হয়ে আছে। মেয়েটার শরীর এত নাজুক, আলতো স্পর্শেও লাল হয়ে যায়। সে হাত থেকে নজর সরিয়ে তাকালো ওই আদুরে মুখটার দিকে। এই আদুরে পুতুলটাকে ভালোবাসার কারণ জানে না, তবে ছোট থেকে কেন জানি মনে হতো এই জীবন্ত পুতুলটা শুধু তার রুমেই শোভা বাড়াবে, তারই হবে, হতেই হবে, কারণ পুতুলের জন্য তার বুকটা হবে নিরাপদ আবাসস্থল। একথা ভেবে সে উঠে দাঁড়ালো। বোতল থেকে পানি খেয়ে পুনরায় শুতেই সায়নের থেকে মেসেজ এলো, শি ইজ ওকে। মেসেজ দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বুকের দাবানল যেন তখনও জ্যান্ত, এবং এটাও অবগত এই দাবানল এত সহজে থামার নয়। মনে মনে এসব ভেবে ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে নিল, কারণ তার পাশের বেডে থাকা ঘুমকুমারীর চোখের পাতা পিটপিট করছে। এতক্ষণ সে অভিনয় করছিল বুঝতে বাকি রইল না। দিনকে দিন এত ফন্দিবাজ হচ্ছে মেয়েটা। তবে এই মুহূর্তে পাজিটার বাচালতার হাত থেকে বাঁচতে তাকেও এখন ঘুমানোর অভিনয় করতে হবে। সত্যি সত্যি শুদ্ধ চোখের পাতা বন্ধ করতেই শীতল চোখ খুলে তাকালো। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখল ঘুমন্ত শুদ্ধকে। বালিশ ছাড়াই ঘুমাচ্ছে মানুষটা। সে উঠতে গেলে হতচ্ছাড়া বেড শব্দ করতেই চোখ বড় বড় হয়ে গেল। যখন দেখল শুদ্ধর ঘুম ভাঙিনি তখন হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর সে বেড থেকে নেমে কেবিনের বাইরে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে মাথা উঁচিয়ে তাকালো। পাক্কা 1 মিনিটের মধ্যে কেবিনে না এলে চড়িয়ে ভেতরে আনবে বলে ভেবেও নিল। মিনিট না 40 সেকেন্ডের মাথায় ফিরে এলো শীতল। সাম্য, সৃজন ও সিরাতকে দেখতে গিয়েছিল। সব ঠিকঠাক দেখে কেবিনে এসে নীরবে পায়চারি করল। নখ কামড়াতে কামড়াতে শুদ্ধর দিকে 2-1 বার উকিঝুঁকিও মারল। সে ঘুমাচ্ছে ভেবে এক বুক সাহস নিয়ে এগিয়ে এলো। তারপর ধীরে ধীরে শুদ্ধর মাথা ধরে বালিশে রাখল। শুদ্ধর কাঁচা ঘুম না ভাঙিয়ে কাজটা করতে পেরে মিষ্টি করে হাসল। তারপর কিছুক্ষণ শুদ্ধর মুখ পানে তাকিয়ে বিড়বিড় করল, এই যে বিশুদ্ধ পুরুষ, আমাকে ভালোবাসতে শেখাবেন? দক্ষিণা হিসেবে আমার আমিটাকে দিয়ে দেব। কথা বলে একটু থামল। তারপর মুখ বাঁকিয়ে শুদ্ধ টিকালো নাকের উপর আলতো করে টোকা মেরে পুনরায় বলল, এই নাকের ডগায় এত রাগ কেন শুনি? এখন এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দেই। একটা ভুল করেছি না হয়, তাই বলে কথা বলাই বন্ধ করে দিতে হবে? একটা সুযোগ তো দিন, আর কষ্ট দেব না। ওই ভুলটাই না হয় ফুল করে ভালোবাসা সমেত আপনার কাছে অর্পণ করব। শীতল আপন মনে বিড়বিড় করে কথাগুলো বলে দ্রুত সরে এলো। কখন উঠে যায় বলা যায় না। কি দরকার এত রিস্ক নেওয়ার? তারপর সে উঠে এসে তার বেডে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অথচ শীতল টেরও পেল না পাজি পুরুষটা সব শুনেছে। সব শুনে মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। এবং এই শান্তরূপী পুরুষটা ঘণ্টা 3 আগে কি কাণ্ডটাই না ঘটিয়ে এসেছে। ঘণ্টা 3 আগের ঘটনা। কালো কাপড়ে মুখ বাঁধা এক নারীর মুখ। উফ, দারুণ দুটো চোখ। চোখেও যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসির তাকে আপাদমস্তক দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে একটা বাক্যই উচ্চারণ করল, অগ্নিকন্যা। তবে এই শব্দ উচ্চারণ করার আগেই মেয়েটি শুট করে বসল তার বুক বরাবর। যদিও টার্গেট বুঝে দ্রুততার সাথে বসে পড়েছিল মাটিতে। এর পরপরই উঠে দাঁড়িয়ে মেয়েটা আর পায়নি। এদিক ওদিক খুঁজতে গিয়ে শুনতে পায় কারো ফিসফিসানির শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই হাতের ঘড়িটা রেড অ্যালার্ট দিতে থাকলো। অর্থাৎ এখানে সে সেফ নয়, সেটা দেখেও হাসল। ছোট থেকেই বড় হয়েছে রিস্ক নিতে নিতে। জীবন নিয়ে বাজি ধরতে তার ভালোই লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিং তো এমনি এমনি হয়নি।
সামান্য একটা রেড অ্যালার্টে যদি পিছনে যায় তাহলে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাপুরুষরাই পালায়। কথা ভেবে সে ত্রস্ত হেসে পেছনে সত্যিই কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতেই দূর হতে জ্বলন্ত অগ্নিশিখায় ধীরে ধীরে স্পষ্ট হলো সোয়াইপ শুদ্ধর শক্তপোক্ত শারীরিক অব্যয়। তার থেকে 5 হাত দূরত্বে দারুণ এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে বাধ্য, এই সায়েন্টিস্টের অ্যাটিটিউডের হাই লেভেলই তার পার্সোনালিটির পরিচয় দেয়। বডি ফিটনেস দেখতে যেমন তেমন, ধারালো তার ধূর্ততা। নয়তো এত তাড়াতাড়ি তাদের মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজ সরাসরি দেখল মাফিয়া কিংয়ের সুদর্শন রূপ। ইয়াসিরের নীলাভ চোখ আর ফেস বলে দিচ্ছে দেশি বিদেশি মিলিয়েই তার মুখাব্যয়। অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ, ডান চোখের পাশটায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভবত 35 থেকে 38-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান। এতদিন ছবি কিংবা ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফিসলে হাসল ইয়াসির। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাকই হয়েছে, তবে বিস্ময় ভাবটা চট করে লুকিয়েও ফেলল। শত্রুকে দুর্বলতা দেখাতে নেই, দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। হাইট প্রায় সমানে সমান, মুখে রা শব্দ নেই কারো। তবে চার চোখে ভয়াল শিকারী চাহনি, সেই চাহনিতে যেন ধ্বংস অনিবার্য। তাদের দেখে মনে হচ্ছে একজন ভয়ানক হারপিয়াতো, আরেকজন আকুইলা ক্রিসায়েটোস। দুজনেই শক্তিশালী শিকারী। শুদ্ধ ইয়াসিরের দিকে তাকিয়ে একটা কাঠের গুঁড়ির উপর পা তুলে রাজকীয় ভঙ্গিমায় বসল। বসার ভঙ্গিমাও ছিল চমৎকার। তার দৃষ্টি নিবদ্ধ এখনও ইয়াসিরের দিকে। তাকে বসতে দেখে ইয়াসিরও বুঝে নিল কিছু বলতে চায় শুদ্ধ, কি বলে শোনা দরকার। তাই সেও এক পায়ের উপর পা তুলে বসল মরা গাছের গুঁড়ির উপর। তারপর হাতে থাকা পিস্তল দিয়ে ঘাড়ের কাছটায় চুলকাতে চুলকাতে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না আমি, কাজের কথায় আসা যাক। যাক, FGSL নামে যেই ফর্মুলা তৈরি করেছিস ওটা আমার চাই। ফর্মুলার কথা শুনে শুদ্ধ অদ্ভুত কায়দায় এক ভ্রু বাঁকিয়ে বলল, তারপর? ওটা আমার লাগবে। এইটুকুই? এইটুকুই যে নয় সেটা বুঝতে এখনও বাকি আছে নাকি চৌধুরী? যখন আমার মুখেই শুনতে চাচ্ছিস তখন বলছি, শোন। তোর বাড়ির সবচেয়ে আদরে ফুলটা আমার চাই। চাই মানে চাই। ফুল দে, পাক্কা প্রমিস। দেশ ছেড়ে চলে যাব আর জ্বালাবো না তোদের। খুব যত্নে রাখবো ভাই, দিয়ে দে। ফুলে যেমন সৌরভ আছে তেমনই কাঁটাও আছে, সেটা জানিস তো? সেই কাঁটাটাকে তুই বুঝি ধরে নে তাই। কথা শুনে ইয়াসির হো হো করে হেসে উঠল, কিন্তু হাসতে হাসতে কোথা থেকে একটা গুলি এসে বিঁধল তার বাম পায়ে। গুলি ক্যাত করে গেঁথে গেছে মাংসে। গুলি এলো কোথা থেকে, কে করল? ইয়াসির উত্তেজিত হলো না, সেভাবেই বসে রইল। শুদ্ধ ফিসলে হাসল। তারপর কণ্ঠে অবাধ কঠোরতা ঠেলে জোর গলায় বলল, ওটা আমার সঞ্জীবনী ফুল। আমার ওই অমৃত ফুল যেমন প্রাণ দেয় তেমনই প্রাণ নেয়ও। এবং সেই ফুল রক্ষা করে বিষধর সাপ। সেসব কালকেউটে সাপের বিষ হজম করতে পারবি না তুই, বরং মেপে গুনেও শেষ করতে পারবি না। ঠিক কতটা সাপ ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ওই একটা ফুলের পেছনে। তোকে আমি বারবার ওয়ার্নিং দেব না। ধরে নে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর চেয়ে বেটার হয় বিদেশি মাল বিদেশে ফিরে যা। দেশটা কি তোর বাপের কেনা? না, তোর বাপের কেনা, তবুও থাকতে পারবি না। শুদ্ধর কথা শুনে ইয়াসির বিজ্ঞের মতো মাথা নাড়াল। তারপর আজাইরা প্যাচাল বাদ দিয়ে বলল, কোথায় যেন শুনেছিলাম অন্যের জিনিস কেড়ে নেওয়ার মজাই আলাদা। অভিজ্ঞতা আছে নাকি? না, ওসব ছোটলোকি কারবার। ছোট লোকদের মাঝে এসব দেখা যায়। আমরা হলাম চৌধুরী, আমাদের সঙ্গে এসব যায় না। তবে তোর সঙ্গে কিন্তু খুব যায়।
একের পর এক অপমানজনিত কথা শুনে ইয়াসিরের মুখ থমথমে হলো। ইচ্ছে করলো এখনই একটা বুলেট শুদ্ধর বুকে গেঁথে দিতে, কিন্তু তাতে খেলা শেষ হয়ে যাবে। এত সহজে জিতে গেলে খেলার মজা আসে না। তাই সে গাঝাড়া দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাংলার আকাশে বাতাসে প্রেম প্রেম গন্ধের ছড়াছড়ি, প্রেমের নেশালো সুগন্ধে আমার লোভী মনটাও যে এবার শীতল হতে চাইছে। শীতলের শীতলতার সর্বাঙ্গে মাখতে ইচ্ছে করছে। লোভে পাপ আর পাপে কাফন ছাড়াই ৩.৫ হাত মাটির কবর। চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ গ্রহণ করতেও তো যোগ্যতা লাগে। এই যোগ্যতা আছে নাকি তোর? সোয়াইপ মুখ সামলে বস। হাত ফসকে গেলে শেষ নিঃশ্বাস এখানেই ছাড়তে হবে। সরি। বিন্দুমাত্র ভয় পেলাম না। এবার অন্য কিছু ট্রাই কর দেখি। শুদ্ধর কণ্ঠে ব্যঙ্গাতুর সুর স্পষ্ট। শীতলের কিডন্যাপিংয়ের পর থেকেই শুদ্ধর কাজ ছিল পাতাল ফুঁড়ে হলেও ইয়াসিরকে খুঁজে বের করা। সে তাই করেছে। মাঝের দিনগুলোতে স্থির হতে পারিনি। শান্তিতে একদণ্ড ঘুমাতেও পারিনি। বারবার মনে হয়েছে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে কেউ। এত বড় কলিজা, এত দুঃসাহস। সেই ব্যক্তিকে তার মুখোমুখি চাই। পাওয়ার পর কি করবে ওটা পরের হিসাব, তবে চাই। সে কথায় নয় বরং কাজে বিশ্বাসী। গোপনে সারা ওর মুদ্রাদোষও বটে। ঠিক এই স্বভাবের কারণে গোপনে ইয়াসিরকে খুঁজে বের করে ফেলেছে শুদ্ধ। স্কাই ডাইভিং ছিল ছুতো মাত্র। সেখানে মূলত গিয়েছিল ইয়াসিরের খোঁজ পেতে। পার্সোনাল জেট ভাড়া করেছিল ইয়াসিরের জেট ফলো করতে। আর এসব করতে গিয়ে বেরিয়ে এসেছে রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগোর নাম। ইগোর সাথে শুদ্ধর সম্পর্ক বরাবরই তিক্ত। কারণ ইগোর প্রচণ্ড অহংকারী ও সুবিধাবাদী। তাছাড়া সে মুসলিমদের দেখতে পারে না এবং ষাটোর্ধ্ববয়সী ইগোর নিজেকে সর্বদা সর্বোত্তম ভাবে। অন্যের শ্রম মেধা তার কাছে হেয় এবং বলা বাহুল্য, ইগোর হায়ার করেছে এই মাফিয়া কিং ইয়াসির খানকে। কেন করেছে? কারণ শুদ্ধ মাস ৬ আগে ইগোরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোটি টাকার অফার দেওয়ার পরও তার তৈরি করা একটা ফর্মুলা ইগোরকে দেয়নি। এটাই মূলত তার রাগ। ধূর্ত লোকটি নিজেকে আড়ালে রেখে বাংলাদেশেও এসেছিল। হাত মিলিয়েছিল সায়নের চরম শত্রু আবু সিদ্দিকের সাথে, আর সিদ্দিকের মাধ্যমে ইয়াসিরকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু সিদ্দিক আর ইগোর হয়তো জানে না ইয়াসিরও আরেক চিজ। তাদের থেকে লক্ষ কোটি টাকা হাতাতেই দুজনকে নিয়ে আরেকটা কড়া দান সাজিয়েছে। যে দানে ইয়াসির হয়তো ভেবেছে একাই বাজিমাত করবে, কিন্তু ও হয়তো ভুলে গেছে বাপেরও বাপ থাকে। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসির উঠে দাঁড়ালো। পা থেকে এখনও রক্ত ঝরছে দেখে রুমাল বের করলো। তারপর পা বাঁধতে বাঁধতে হাসতে হাসতে বলল, ইয়াসিরের নজর পড়েছে অথচ সে জিনিস পায়নি এমনটা কখনো হয়নি। তবে তোর ফুল কবে তুলব জানি না, তবে ওয়াদা করছি তুলবই। কথা বলতে না বলতেই ক্ষিপ্ত গতিতে একটা ঘুষি এসে পড়ল তার নাক বরাবর। শুদ্ধ থামল না। পরপর দুটো দানবীয় ঘুষি মারতেই ইয়াসিরও পাল্টা আক্রমণ করতে উদ্যত হলো। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো সায়ন। ছোট ভাইকে মারতে দেখে চেঁচিয়ে উঠল, এই হারামজাদা, ছাড় আমার ভাইকে, ছাড়। আমার ভাইয়ের গায়ে একটা টোকা পড়লে তোর নতুন করে খতনা করাবো শালা। ইয়াসির শুনল তবে থামল না। সেও একটা ঘুষি মেরে দিয়ে বলল, সরি ব্রো, দুম করে মেরে দিয়েছি, আর একটু আগে বলবেন না? আর আপনার ভাইটা যা দুষ্টু, একটা কথাও শোনে না। তাছাড়া আমাদের ফুল ভাগাভাগি হচ্ছে, আপনি এর মধ্যে আসবেন না? হ্যাঁ রে শুদ্ধ, মাসির ছেলে মামাতো ভাই কয় কি এসব? এই চ্যাংরা, চিনোস আমারে? এক্কেবারে খাইয়ালামো। আমি ছেলে হয়ে ছেলে খেতে পারি না, রুচিতে বাধে। কথা শুনে শুদ্ধ সায়ন দুই ভাই একে অপরের দিকে তাকালো। সায়ন এগিয়ে গিয়ে ইয়াসিরের শার্টের কলার ঠিকঠাক করে বলল, ওভার স্মার্ট সেজো না ব্রো। খাওয়া খাওয়ির ব্যাপারে আমি কিন্তু কম যাই না। যাও, এবার রাস্তা মাপো।
নয়তো এমন চোদন দেব মুখ কুঁচকে আউচ করারও সময় পাবে না। এ কথা বলতে না বলতেই সেখানে কালো পোশাকধারী অনেকগুলো ছেলে এসে হাজির হলো। এসে দাঁড়ালো ইয়াসিরের দিকে। বুঝতে বাকি রইল না তারা ইয়াসিরের লোক। তবে তাদের দেখে শুদ্ধ সায়ন ভয় পাওয়া তো দূর, কপালও কুঁচকাল না। ছেলেগুলো শুদ্ধ সায়নের দিকে এগোতেই পরপর একই সাথে 5টা অদৃশ্য গুলি এসে বিঁধল ফাঁকা মাটিতে। ভয়ে পিছিয়ে গেল তারা। বুঝল কেউ আড়ালে আছে। তবে ইয়াসির ইশারায় ছেলেদের পিছিয়ে যাওয়ার আদেশ দিয়ে বলল, শ্বশুরবাড়ির লোকদের অসম্মান করতে নেই। বউ গোস্বা করে, পিস্তল নামা। শীতলকে বউ বলায় রাগে শুদ্ধর মাথা চিরচির করে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, সময় ভিক্ষা দিলাম, কলিজার হেফাজত কর, নয়তো তোর কলিজাখানা ইঞ্চি ইঞ্চি করে কাটার দায়িত্ব নেব এবার। আই সোয়ার, জাস্ট ইঞ্চি ইঞ্চি। এরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। কে মরল আর কে বাঁচল দেখার সময় নেই তাদের। ইয়াসিরকে আহত করে ফিরে আসে দুই ভাই। এরপর 12তলা বিল্ডিংয়ের ছাদে বসে কিছু ব্যাপারে আলোচনা করে। কথার মাঝখানে সায়ন হঠাৎ থেমে যায়। তারপর থেমে থেমে বলে, আমার মনে হয় শীতলের হাতে পিস্তল তুলে দেওয়ার সময় এসে গেছে। সায়নের কথা শুনে ছাদের রেলিংয়ের উপর 2 পা ঝুলিয়ে বসল শুদ্ধ। এখান থেকে পড়লেই কেল্লা ফতে। অমাবস্যার রাত হলেও বাতাস বইছে। বাতাসে উঠছে মাথার চুল। ভাইয়ের দেখা দেখি বসল সায়নও। দুজনের হাতেই বিয়ারের বোতল। মুখ থমথমে। কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ জবাব দিল, তোমার বোন বড্ড নাজুক। পিস্তলের ভার সওয়া তো দূর, পিস্তল দেখলেই জ্ঞান হারাবে। ইয়াসির শালা যেভাবে পেছনে লেগেছে, ওর এবার পাকাপোক্ত সেফটি প্রয়োজন। আমরা যতই ওর উপর নজর রাখি, নিজের সেফটি নিজের কাছে। দেখছিস না, এত কড়াকড়ি নজরদারির পরেও পুনরায় আক্রমণ করে বসলো বাস্টারটা। ভাবতে পারছিস এসিডের ছিটে ফোটা শীতলের মুখে পড়লে কি হতো? কি আর হতো, ওই ব্লাডি বিস্টার শরীরে 313 রকমের জীবাণু পুশ করে বসে বসে মজা দেখতাম। ভাইয়ের কথা শুনে সায়ন নীরবে মাথা দুলিয়ে মুচকি হাসল। আজকে হাসপাতালে রুবাব না থাকলে সাম্য, সৃজন, সিরাতের সাথে শীতলকেও হাসপাতালে অ্যাডমিট করতে হতো। কারণ হাসপাতালেও ছদ্মবেশে কেউ একজন এসে শীতলের মুখে এসিড ছুটতে চেয়েছিল। যে ব্যক্তি ছুটতে চেয়েছিল সে ধরাও খেয়েছে। আজমল এতক্ষণ বোধহয় যত্ন আত্মীয় করছে। তার হিসাব আগামীকাল করা হবে। সায়ন আপাতত হাসি সামলে গম্ভীর কণ্ঠে বলল, কেউ নাকি আমার বোনকে ভালোবাসে না, বাসবেও না। তবে এত দরদ আসে কোথা থেকে? বাসি না তো, আর বাসলেই বা কি? তোমার বোন ভালোবাসা বোঝে? ভালোবাসা পিষে গুলে খাওয়ালেও বুঝবে না কিছু। পাগলিটা তোকে চোখে হারায়, কিন্তু নিজের অনুভূতি বুঝতে পারে না। কথা বল ওর সাথে, আর ভাব কি করবি। কিসের কথা বলছো? সেফটির ব্যাপারে? পৃথিবী এত সুন্দর কেন জানো? কারণ পৃথিবীতে অতি চালাকের সাথে সাথে বোকাদেরও বসবাস। বোকারা আছে বলেই ভালোবাসার অস্তিত্ব এখনও টিকে আছে। খেয়াল করে দেখবে চালাকরা কিছু ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে, আর বোকারা কষ্ট পাবে জেনেও নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু পরিস্থিতি, স্বর্ণ ইন্টেলিজেন্ট, আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, সেটা আমিও জানি আর তুমিও জানো। মূলত এই কারণেই ওর হাতে পিস্তল তুলে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু শীতল বোকা, আবেগী, মাথা মোটা। ধীরে সুস্থে হাজারবার ভেবে ভুল সিদ্ধান্ত নেওয়া ওর বদঅভ্যেস। মাঝে মাঝে ওর দুষ্টু বুদ্ধিতে ওই ধরা খেয়ে যায়। দেখো না সেটা। তাকে যদি পিস্তল দিয়ে সেটা লুকিয়ে রাখতে বলো, দেখবে কোথায় রাখবে সেটা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে নিয়ে সব চিন্তা করা যাবে না। ও যেমন আছে তেমনই থাকুক। বরং এসব জানলে ভয় পাবে। সেই ভয়ই কেড়ে নেবে তার ডানা ঝাপটে মুক্ত মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর সুখ। এর চেয়ে সে তার মতোই থাকুক। আমি আছি তো। ভরসা রাখো আমার উপর, কথা দিচ্ছি।
আমি জীবিত থাকতে তোমার বোনের উপর ফুলের টোকাও পড়তে দেব না। শুদ্ধর কথাগুলো সায়নও গভীরভাবে ভাবল। শুদ্ধ কথাগুলো ভুল বলেনি। অতঃপর দুই ভাই আরও কিছু ব্যাপারে আলোচনা করল। আধা ঘন্টা পর সেখানে আরও কয়েকজন হাজির হলো। তাদের নিয়ে একটা মিটিং হলো। টানা 1.5 ঘন্টা সেই মিটিং শেষ করে সায়ন গেল বাড়ির দিকে আর শুদ্ধ হাসপাতালে। সময় যেন বহমান স্রোত, সে আপন মনে বইতে থাকে নিজস্ব গতিতে। আমাদের জীবনে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থির নয়। সুখের পরেই যেমন দুঃখের আগমন, তেমনি দুঃখের পরপরই সুখ এসে ভুলিয়ে দেয় কিছু কষ্ট, কিছু ব্যথা। এদিকে দেখতে দেখতে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। সাম্য, সৃজন, সিরাত আজ সকালে হাসপাতাল থেকে বাড়িতে এসেছে। চিকিৎসা এখনও চলমান তাদের। আরও সপ্তাহখানিক ওদের হাসপাতালে থাকার কথা থাকলেও বাচ্চা দুটো বাড়ি আসার জন্য কেটে কেটে হয়রান। ঘুরে ফিরে একই কথা, হাসপাতালে ভালো লাগে না। শুদ্ধ, সায়ন, রুবাব, শখ, স্বর্ণ, শীতল যে যেমনভাবে পারে তাদের সময় দিচ্ছে, হাসাতে যাচ্ছে। কিন্তু ওরা একসাথে কান্না জুড়ে আবদার ধরে, বাড়ি চলো, বাড়ি চলো, এই জায়গা ভালো না। পরে 2জন নার্সকে তাদের দেখভালের জন্য আনা হয়েছে। রিপোর্টে এসেছে সিরাতের মেরুদণ্ডের হাড় না ভাঙলেও ফাটল ধরেছে। বড্ড ভুগতে হবে ওনাকে। এখনও সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্রচণ্ড ব্যথা করে। ডাক্তারও জানিয়েছেন শারীরিক ক্ষতসাল্য এই সমস্যা দীর্ঘদিন থাকবে। সব মিলিয়ে এই কটা দিন চৌধুরী নিবাস যেন নেতিয়ে পড়েছিল। সুখ হারিয়ে গিয়েছিল যেন বাড়িটা থেকে। আজ গোটা 14 দিনের মাথায় বাড়িটা আবার গম গম করছে। কথার হাট বসেছে। হাসি খুনসুটিতে বাড়ি মেতে উঠেছে। বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছে সকলের আনন্দ মেলা। সব সদস্যরা উপস্থিত। কোনো একটা কারণে হাসছে সবাই। শারাফাত চৌধুরী তাকিয়ে তাকিয়ে দেখছে সবার হাসি মুখ। এতগুলো দিন যেন শ্বাস নিতেও কষ্ট হতো ওনার। হবি বা না কেন? এই বাড়ির বাচ্চাগুলোই তো বাড়ির প্রাণ। তারা কেউ অসুস্থ থাকলে ভালো থাকা যায় নাকি? আজকে 15 রমজান, অথচ এতগুলো দিনে সবাই মিলে একসাথে ইফতার করতে পারিনি। তাই আজ বাড়িতে চলছে ইফতার পার্টি। সব কাজ হাতে হাতে করছে সবাই। সিরাত হুইলচেয়ারে বসে আছে। রোজ প্রতিবেলায় অনেকগুলো মেডিসিন নিতে হয়, যার ফলে রোজা রাখতে পারেন না। এই নিয়ে আফসোসের শেষ নেই ওনার। সিতারা, সিমিন দুই যা কত কিছু বলে বোঝায়, মানসিক সাপোর্ট দেয়। জায়েদের সাপোর্ট পেয়ে ওনার বাপের বাড়িতেও যাননি উনি, কারণ উনি খুব ভালো করেই জানেন এখানে ওনার বিন্দু পরিমাণ অযত্ন হবে না, বরং এই বাড়ি ছেড়ে গেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। বিয়ের আগে ভাবতেন বাপের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই, কিন্তু এখন ভাবেন নিজের সংসার ছাড়া শান্তি বুঝি আর কোথাও মিলবে না। এখানেই শান্তি, এখানেই সব স্বস্তি। শুদ্ধ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এসে দেখে তার রুমের দরজা হাট করে খোলা। ভেতরে কে গেছে বুঝতে বাকি নেই তার। পুরনো সেই পাসওয়ার্ড আবার দেওয়াতে শীতলের অত্যাচার আবার বেড়ে গেছে। কদিন পাসওয়ার্ডে কাজ না করায় কাঁদো কাঁদো মুখে দরজা থেকে ঘুরে যেত। এখন পাসওয়ার্ডে কাজ করছে দেখে সোজা রুমে ঢুকে পড়ে। 2 দিন ইগনোর করেছিল দেখে এতিমের মতো মুখ করে তাকাতো। এটা ওটার ছুতোয় কথা বলতে আসতো। 4 দিন আগে রাতে বাসায় ফিরতেই দেখে তারই রুমের দরজার কাছে বসে আছে। সরতে বলতেই কান ধরে কেঁদে কেঁদে বলেছিল, সরি। সে জবাব না দিলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা স্বরে বলেছিল, সরি বলছি তো নাকি, আর কতবার বলবো? কেউ আমার উপর রেগে থাকলে আমার খুব কষ্ট হয়। এভাবে সরি বললে কি আর রাগ করে থাকা যায়, নাকি রাগের অভিনয় চালিয়ে যাওয়া যায়? অগত্যা থমথমে মুখে বলেছিল সে মাফ করে দিয়েছে, তবে এই শেষবার। অথচ মাফ পাওয়ার খুশিতে সে পূর্বের মতো আবারও বাদরামি শুরু করেছে। যখন তখন রুমে আসা, রুমের জিনিসপত্র ঘাটাঘাটি করা, কিছু বললে মুখ ভেঙানো, খেতে বসে তার ভাগের খাবারে ভাগ বসানো, কফি এনে দিতে বললে আড়ালে গিয়ে এঁটো করে দেওয়া।
এভাবেই দিন কাটছে। এখন নিশ্চয়ই কোনো আবদার নিয়ে এসেছে, কারণ কিছুক্ষণ আগেও দেখেছে শখের ফোন নিয়ে অনলাইনে ঈদের ড্রেস দেখছে। হয়তো গতবারের মতো কোনো ড্রেস দেখিয়ে দাঁত বের করে বলবে, শুদ্ধ ভাই, এই ড্রেসটা কিনে দেন না, এটা কিনে দিলে ঠিক পুতুলের মতো একটা বউ পাবেন। দাম কত? ৯,৩২০ টাকা। একটা ড্রেসের দাম ৯,০০০ টাকা? টাকা কি গাছের শুকনো পাতা যে চাইলেই পাওয়া যায়? দেন না শুদ্ধ ভাই, বলছি তো টাকা নাই। ওই যে ওই লকারের সেকেন্ড ড্রয়ারে অনেকগুলো নতুন টাকার বান্ডিল আছে, ওখান থেকে দিন। তুই আবার আমার লকার খুলেছিস? আমি লকার খুলিনি, রুমে এসে দেখি খোলা, উকি মেরে দেখি অনেক টাকা। নতুন করকরা টাকা দেখে টাকা না হাতালে নাকি পাপ হয়, তাই 5টা হাজারের নোট মেরে দিয়েছি। 5,000 নিয়ে আবার ড্রেস কেনার আবদার করছিস? তুলে আছাড় মারার আগে চোখের সামনে থেকে যা, যা বলছি। কথা শুনে ওই মুহূর্তে মন খারাপ করে চলে গেলেও পরে ড্রেসটা নিয়েই ছেড়েছে। আর রুমে যতই টাকা পড়ে থাক সে কখনোই হাত দেয় না, বরং সেটা তুলে ঠিক জায়গায় রাখে এবং সেও বোঝে তাকে রাগাতে পাজিটা এসব বলে। পুরনো কথার ছেদ ঘটিয়ে শুদ্ধ রুমে ঢুকে দেখে শীতল 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে আছে, একটা বালিশোর বুকের উপর, ঠোঁটে মিটিমিটি হাসি। তাকে দেখা মাত্রই লাফ মেরে উঠে হড়বড় করে বলল, শুদ্ধ ভাই, দারুণ একটা খবর আছে। শুদ্ধ ওর কথায় কোনো জবাব না দিয়ে ওয়াচ খুলে ওয়ালেটটা বের করে রাখল। সে জানে কিছু না বললেও দারুণ খবরটা শীতল তাকে বলবেই। তখনও শীতলের চোখে মুখে আনন্দ ঝরে পড়ছে, কিছু একটা নিয়ে খুব খুশি বোধ হয়। তখন সত্যি সত্যি শীতল বলল, কিছুদিন আগে আমলকি গাছের ডালে একটা পাখি বাসা বেঁধেছিল, আজ দেখে এলাম বাসায় 2টো ছানা ফুটেছে। আবার তুই গাছে উঠেছিলি? কই, না তো। তাহলে কিভাবে বুঝলি বাসায় 2টো ছানা ফুটেছে? মাটিতে দাঁড়িয়েই তো দেখলাম। তোর বাপ কোন কোম্পানির ভিটামিন খাওয়াচ্ছে তোকে, যে মাটিতে দাঁড়িয়ে উঁচু গাছের মগডালে সব কিছু দেখতে পাচ্ছিস? কথা শুনে শীতল মুখ ভোঁতা করে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ ফ্রেশ হতে ওয়াশরুমে যাওয়ার আগেই শীতল পুনরায় হাজির। ওড়নায় আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে বলল, কিয়ারা ফোন করেছিল, ওর বাবা নাকি কোথা থেকে সাদা প্যাঁচার ছানা এনেছে, কি নাম রাখবে তাই জিজ্ঞাসা করছিল। প্যাঁচাটা ছেলে নাকি মেয়ে? ছেলে। তাহলে তোর বাপের নামটা বলে দিতি। বলেছি। তোর বাপের নাম বলেছিস? না। প্যাঁচাটা দেখা মাত্রই কেন জানি আপনার কথা মনে পড়েছিল, তাই কিয়ারাকে বলেছি নাম রাখতে, সোয়াইব শুদ্ধ। কথা বলে শীতল নিজেই খিলখিল করে হেসে এক ছুটে দৌড়ে পালালো। চোখের পলকেই শুদ্ধ নাগালের বাইরে চলে গেল, নয়তো চেলাকাঠের দর্শন পেতে হতো। খুব ভালো করেই সে সেটা জানে। ওর কথা এবং দৌড়ে পালানো দেখে শুদ্ধ ভ্রু কুঁচকাল। তারপর বিড়বিড় করে বকতে বকতে ওয়াশরুমে চলে গেল।